এইগুলো আমরা পড়িয়েছি ক্লাসে। আর আর কি আমরা পড়েছিলাম না, ডিফারেন্ট টাইপস অফ ফসিলের মধ্যে মাইক্রোফসিল, ম্যাক্রোফসিলস পড়েছিলাম অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ। আর ম্যাক্রোফসিলস এর ভাগগুলোও আমরা পড়েছিলাম, তাই তো? তো আজকে আমরা বাকি পার্ট গুলো দেখে নেব, শুধু ম্যাক্রোফসিলস এর ভাগগুলো পড়েছিলাম। তো আমি দাঁড়াও স্ক্রিনটা শেয়ার করি। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম। আমি তো সাউন্ড বাড়াবো? একজন একজন বলো, একজন বলো, বাকি সবার মাইক্রোফোন অফ রেখে একজন না না বলো। একদম ঠিকঠাক লাগছে। আচ্ছা, দেখো আমরা কলেজে যে লাস্ট যেদিন ক্লাস হয়েছিল, আমরা এই ম্যাক্রোফসিলের ভাগগুলো কিন্তু পড়েছিলাম, যে কম্প্রেশন, ইমপ্রেশন, স্পার্মিলাইজেশন, কাস্ট অ্যান্ড মোল্ড, কম্প্যাকশন, এগুলো পড়েছিলাম। আজ আমরা নেক্সট আরো যে ভাগগুলো আছে সেইগুলো একটু দেখে নিই। তোমাদের সবার কাছে আগের গুলো লেখাগুলো আছে তো? আর না যদি হ্যাঁ থাকে তাহলে তোমরা ওগুলো একটু কালেক্ট করে নিও। দেখো নেক্সট চলে যাচ্ছি আমরা মলিকিউলার ফসিল। এই মলিকিউলার ফসিলের মধ্যেই দেখো মলিকিউলার বেসিসে, মানে ফসিলকে যখন আমরা জানবো, এমনিতে তোমরা জানো যে ফসিল কি, এটা জানো, তাও আমি একবার বলছি না, যেটা প্রি হিস্টোরিক লাইফের এভিডেন্স দিচ্ছে সেটাই হচ্ছে ফসিল অ্যাকর্ডিং টু স্টিভার। তো এইরকম মানে ফসিলকে যখন মলিকিউলার লেভেলে স্টাডি করা হয়, তো সেগুলো হয়ে যাবে মলিকিউলার ফসিল। মলিকিউলার লেভেল বলতে আমরা কি বলবো, মানে ডিএনএ আরএনএ ইনক্লুড অবশ্যই হবে, তার ইন্টারনাল স্ট্রাকচার, ক্লোরোফিল, লিপিড কন্টেন্ট, লিগনিন, এইগুলো সমস্ত কিছু যখন দেখবো, দেখো বলেছে এখানে these are chemical data preserved in sediments or parts of fossilized structure। কিছু কেমিক্যাল ডাটা যখন সেডিমেন্টস এর মধ্যে প্রিজার্ভ হয়ে রয়েছে, মানে ফসিলের কোনো পার্টও হতে পারে সেটা, সেটাকেই বলে দেবো আমরা মলিকিউলার ফসিলস। তো সেটার মধ্যে এই যে বলেছে কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে না, ব্রেকডাউন প্রোডাক্ট অফ ক্লোরোফিলস অ্যান্ড লিগনিন হ্যাজ বিন ফাউন্ড ইন ওয়েল প্রিজার্ভড ফসিল লিভস। ফসিলের লিভসে এটা ভালো করে দেখতে পাওয়া যায়। লিভস তোমরা সবাই জানো ক্লোরোফিল থাকে, যার জন্য পাতার রং সবুজ হচ্ছে। তো এই ক্লোরোফিলটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে, মানে প্রিজার্ভ ম্যাটেরিয়াল থাকছে কোথায় না, লিভসে। আর such fossils are recovered and studied by using chromatography, mass spectrometry and spectrophotometry। এই ক্রোমাটোগ্রাফি, মাস স্পেকট্রোমেট্রি, এগুলো সমস্ত কিছুই তোমরা পরে ফিফথ বা সিক্স সেমিস্টারে গিয়ে আরো ডিটেলসে পড়বে। শুধু জেনে রাখো যে এগুলো হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টাল বায়োলজির একটা মানে পার্ট, যেখান থেকে আরো ডিটেলসে জানা যায় কিছু মেথড। নেক্সট চলে যাব, দেখো ইন্ডেক্স ফসিল অর গাইড ফসিল অর জোন ফসিল। নামের মধ্যেই দেখো ইন্ডেক্স, যদি আমরা ইন্ডেক্সকে ভাবি, আমরা প্রত্যেকে দেখবে যে কোনো বইয়ের সামনে পাতায় ইন্ডেক্স থাকে। আমরা যখন প্র্যাকটিক্যাল খাতা লিখি সবাই আমরা স্যার ম্যাডামরা বলি ইন্ডেক্স করো, নাহলে কি করে বুঝবো তোমার কন্টেন্টে কি কি রয়েছে। তো এটার জন্য আমরা ইন্ডেক্স লিখতে বলি। তো সেরকমই সেটার সাথে যদি আমরা রিলেট করতে পারি, তো মানে এমন কিছু মানে ফসিল যেগুলো কিছু ইন্ডেক্স করছে বা গাইড করছে, গাইড ফসিল মানে কিছু গাইড করছে, বা জোন মানে কোনো নির্দিষ্ট জোনে যে ফসিল পাওয়া যায়, মানে সেই ফসিলটা দেখে আমরা এটা বলতে পারি এই জোন স্পেসিফিক, বা ও আমাদের হয়তো বলছে এই এই ধরনের প্লান্টস বা এই ধরনের লাইফ এই জিওলজিক্যাল টাইম স্কেলে কোন এরা কোন টাইম স্পেসিফিক করছে। দেখো এটা বলেছে these are plant or animal fossils that are characteristics of a particular geological time scale। তোমরা মনে হয় জিওলজিক্যাল টাইম স্কেল মানে পড়েছো, সুস্মিতা ম্যাডাম বোধহয় পড়িয়েছে। তো জিওলজিক্যাল টাইম স্কেলের, না ম্যাম, জিওলজিক্যাল টাইম স্কেলে হয়নি এখনো। ও না ওসব আচ্ছা, পড়িনি ম্যাম।
আচ্ছা ঠিক আছে, আমি আগে এটা শুনে না, আমি বলে দেবো সেরকম হবে। তো প্ল্যান্ট আর ফসিল কি বলছে না, পার্টিকুলার জিওলজিক্যাল টাইম স্কেল, মানে একটা পার্টিকুলার টাইমকে ইন্ডিকেট করছে। আর ইন্ডেক্স ফসিল হতে গেলে এটা যেন খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায় এবং প্রচুর পরিমাণে মানে মানে পাওয়া যেতে হবে এবং খুব পার্টিকুলার হতে হবে। দেখো ওখানে লিখেছি আমি, গুড ইন্ডেক্স ফসিল মাস্ট বি ডিস্টিংটিভ, easily identifiable, abundant, and wide geographic distribution, but relatively short range through time. কি বলেছি না, এগুলোর মানে অবশ্যই ডিস্টিংক্ট হতে হবে, খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি, আর প্রচুর মানে অ্যাবান্ডান্ট মানে যতটা মানে ভালো সর্ব যাতে পাওয়া যায়, আর এটা একটা ওয়াইড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন থাকতে হবে। কিন্তু একটা এখানে দেখো এর সাথে বলেছি যে রিলেটিভলি শর্ট রেঞ্জ থ্রু টাইম, মানে এটা কিন্তু খুব কম পিরিয়ডে মানে পাওয়া যাবে, এবং যত এর লাইফ স্প্যানটা কম হবে তত কিন্তু এটা মানে ভালো করে সেডিমেন্টের সাথে কোরিলেট করতে এটা হেল্প করবে। The shorter the lifespan of a species, the more precisely different sediment can be correlated, and so rapidly evolving types of fossil particularly valuable. এর লাইফ স্প্যানটা যত কম হবে তত এটা ডিফারেন্ট সেডিমেন্টকে কোরিলেট করতে পারবে এবং এই ফসিলসটা মানে খুব তাড়াতাড়ি ভ্যালুয়েবল মানে হতে পারবে, ইভলভ করতে পারবে। আর এর কিছু কিন্তু এই ইন্ডেক্স ফসিল কে যদি আমরা ডিফাইন করি, এর কিছু কিন্তু বাউন্ডারি আছে জিওলজিক্যাল টাইম স্কেলে, যেটা মানে স্ট্র্যাটাকে কোরিলেট করতে সাহায্য করে। এবার কিছু আমাদের উদাহরণ দিতে হবে, তোমরা ওভারঅল উদাহরণ হিসেবে লিখতে পারো যে মানে স্কোর আর পোলেন হচ্ছে বেস্ট ইন্ডেক্স ফসিল, কিন্তু যদি কেউ একটু ভালো মার্কস পেতে চাও, যদি আরো স্পেসিফিক্যালি কিছু বলতে চাও, তাহলে এই উদাহরণটা দিতে পারো যে মায়োরোপোলানাইটিস পোলেন ইজ দ্য ইন্ডেক্স ফসিল অফ ইওসিন সেডিমেন্ট। তোমরা জিওলজিক্যাল টাইম স্কেল করলে ইওসিন প্লাস্টোসিন এই টার্মগুলো তোমরা শুনতে পাবে। আচ্ছা নেক্সট চলে যাব সিউডো ফসিল। তাহলে এখানে সিউডো ফসিল রয়েছে, তো সিউডো মানে তোমরা সবাই জানো ছদ্ম, তোমরা কেমিস্ট্রিতে সিউডো অর্ডার করেছো, তো ওরকমই সিউডো ফসিল মানে কি, যেগুলো দেখে মনে হবে ফসিল কিন্তু আদপে তারা কিন্তু ফসিল না। তো কেন এগুলো মনে হচ্ছে, তো মানে কি একটা কারণ আছে। দেখো ফসিল তো আমরা মানে জাস্ট মানে সেডিমেন্টেশন হয়ে মানে কিছু জিনিস চাপা পড়ে গেল, সেটা আস্তে আস্তে সেডিমেন্ট হচ্ছে, লেয়ার আফটার লেয়ার জমা হচ্ছে, তারপরে সেটা একটা স্ট্রাকচার রয়ে যাচ্ছে, তার একটা ছাপ দেখতে পাচ্ছি বা কিছু এমন একটা প্রমাণ পাচ্ছি যেটা থেকে আমরা বলতে পারছি এটা ওই জিনিসের ফসিল। তো এবার যেহেতু এই সেডিমেন্টেশনের ব্যাপারটা রয়েছে, সেটার মতো করেই এখানে বলছে কিছু একটা ইনঅর্গানিক অবজেক্টস দেখে নিচ্ছি, বেসিক্যালি হচ্ছে রকস, মিনারেল ডিপোজিশন হচ্ছে, হয়ে এমন একটা স্ট্রাকচার বা এমন একটা ইমপ্রেশন তৈরি করছে যেটা দেখে কিন্তু আমরা ভুল করছি কি না এটা ফসিল। তাকে এখানে বলেছি যে সামটাইমস ইনঅর্গানিক অবজেক্ট, ইনঅর্গানিক অবজেক্ট বলতে কিন্তু স্পেসিফিক্যালি আমরা রককে মানে বুঝতে পারছি। তো মার্কিং অর ইমপ্রেশন দ্যাট মাইট বি মিস্টেকেন ফর ফসিল, মানে ইনঅর্গানিক অবজেক্টটাকেই আমরা ভুল করে ফসিল হিসেবে ধরে নিচ্ছি। আর এই এই যে মানে এই আমরা যেটাকে ভুল করে বলছি ফসিল, এর স্ট্রাকচারের কোয়ালিটি কিন্তু প্রচন্ড ভালো হয় এবং এত ভালো মিনারেল ডিপোজিশন থাকে বা এত ভালো ডিটেল স্ট্রাকচার যেটা দেখে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কিছু দেখতে পাচ্ছ না প্রিয়াঙ্কা, কিছু দেখতে পাচ্ছ না কেন? কে জানে ম্যাম, মানে ব্ল্যাক দেখাচ্ছে সবকিছু, হয়তো বাকি সবাই নেটওয়ার্কের জন্য হবে হয়তো। বাকি সবাই দেখতে পাচ্ছ? বাকি সবাই? হ্যাঁ হ্যাঁ ম্যাম। পাচ্ছি। হ্যাঁ ম্যাম, আমরা দেখতে পাচ্ছি। নয়? আচ্ছা ঠিক আছে, আমি আমিও দেখতে পাচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি পরে তো শেয়ার করেই দেবো, তখন তোমরা দেখে নিও। এখন একটু শোনো, যে দেখতে পাচ্ছ না সে শোনো। তো সিউডো ফসিলের ক্ষেত্রে আমরা যদি কিছু মানে এক্সাম্পল খুবই মানে ডিটেলসে আমি দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা যদি মনে রাখতে পারো এটা দিতে পারো।
যে ক্রিনয়েডস এর নাম তোমরা উল্লেখ করতে পারো। এছাড়াও কিন্তু অনেকে, যেমন ডেনড্রাইটস, ক্রিনয়েডস, তারপরে কিছু মস আছে যেগুলোকে দেখে মনে হয় মানে ফসিল। যেমন ক্রিনয়েডস বলছি, এটা কিন্তু একটা ইকাইনোডার্ম, তোমরা ইকাইনোডার্ম কিন্তু পড়েছো কি সবাই জানো। কিন্তু মানে এমন স্ট্রাকচার এদের, মানে এমন ভাবে তৈরি হয়েছে দেখে যেন মনে হচ্ছে একটা ডিভোনিয়ান প্ল্যান্ট, মানে এটা ডিভোনিয়ান পিরিয়ডের একটা প্ল্যান্ট বলে মনে হচ্ছে, ডিভোনিয়ান প্ল্যান্ট। তাহলে এই যে মানে ভুল, মানে আমরা একটা মানে ইকাইনোডার্মকে ভেবে ফেলছি মানে ডেভোনিয়ান প্লান্টস। তাহলে এই ভুলটা কি থেকে হচ্ছে না, ফসিলের এক ধরনের ফসিলের স্ট্রাকচারের জন্য, যেটাকে আমরা সিল্ভার ফসিল বলি। এবার নেক্সট চলে আসবো আমরা অ্যাম্বার। এই অ্যাম্বার কথাটা তোমরা আগেও পড়েছো, তোমরা সবাই ওই জিমনোস্পার্ম পড়তে গিয়ে অ্যাম্বার পড়েছো। অ্যাম্বারটা কি না তোমরা জানো, রেজিন ডাব তোমরা তো পড়েছো কনিফেরাস ক্ষেত্রে, যে তোমরা রেজিন শুনেছো। তো কিছু হয়তো পাতা, জাস্ট মানে পাতা হয়তো ঝরে পড়লো বা সেটা তার মধ্যে এবার মানে এবার রেজিন, কনিফেরাস প্ল্যান্টে কি হয়, রেজিন বেরোয়। হয়তো কোনো পোকামাকড় এমন ভাবে ক্ষত তৈরি করলো গাছের মধ্যে, যার ফলে রেজিন বেরোচ্ছে। এবার সেই রেজিনের মধ্যে হয়তো পাতাও হতে পারে বা কোনো প্রাণীও হতে পারে, এসে ট্র্যাপ হয়ে গেল। ট্র্যাপ হওয়ার পরে এবার সেটা আস্তে আস্তে জাস্ট ওর ওপর লেয়ার লেয়ার পড়ছে, আস্তে আস্তে ও একটা ফরমেশনের দিকে চলে যাচ্ছে। মানে রেজিনটা আস্তে আস্তে আরো মানে প্রথম অবস্থায় যেরকম ছিল, যত হাওয়া বাতাস লাগবে সেটা আস্তে আস্তে আরো হার্ড হবে। তোমরা দেখবে সিমেন্ট যদি কোনো জায়গায় খোলা অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকে, সেটা কিছুদিন পরে প্রচন্ড ভাবে ইটের মতো শক্ত হয়ে যায়। কিন্তু যেটা একসময় কি গুঁড়ো গুঁড়ো অবস্থায় ছিল, তার টেক্সচার মানে তার সমস্ত কিছু ইয়েটা বদলে যাচ্ছে। তো রেজিনের ক্ষেত্রেও এটা হয়, রেজিন পড়লো মানে সেটার মধ্যে আমার প্লান্টস বা অ্যানিমাল ট্র্যাপ হয়ে যেতে পারে। এবার ট্র্যাপ হওয়ার পর রেজিনটা কি হচ্ছে, আস্তে আস্তে হয়তো মানে খুবই হার্ড হয়ে যাচ্ছে। এবার ওই হার্ড হতে হতে একটা স্ট্রাকচার জাস্ট ডেভেলপ করে নিল, যেটাকে আমরা কোপাল বলতে পারি। ওই কোপালটাই কিন্তু মানে এই যে যাই কোপাল হয়ে গেল, ওরই চান্স রয়েছে বেশিরভাগ আমাদের ফসিল হয়ে, মানে ফসিল হওয়ার প্রচন্ড চান্স আছে। কিন্তু প্লায়াবল রেজিনের ক্ষেত্রে কিন্তু এটা অতটা হয় না। তো দেখো আমি বলেছি amber is a fossilized resin of extinct coniferous tree। এক্সটিংক্ট কনিফেরাস ট্রি এই কারণে বলছি স্পেশালি, কিন্তু পাইনাস সাক্সিনিফেরা, তোমরা পাইনাসের কিছু পড়েছো তিন নম্বরে, পাইনাস সাক্সিনিফেরার ক্ষেত্রে এটা পার্টিকুলারলি বলা যেতে পারে। ইন সাচ আ ফসিল ইনসেক্ট অর ফ্লাওয়ার, এই ধরনের ফসিলে বলছে ইনসেক্ট অর ফ্লাওয়ার আর ট্র্যাপড হলো ইন এ বায়োলজিক্যালি ইনার্ট এনভায়রনমেন্ট। বায়োলজিক্যালি ইনার্ট এনভায়রনমেন্ট কেন বলছে, এটা কিন্তু আমরা ট্র্যাপ করছি না, মানে আমরা কিন্তু জাল পেতে বা ফাঁদ পেতে ধরছি না, ওরা জাস্ট প্রকৃতির নিয়মেই কিন্তু ওরা ট্র্যাপ হচ্ছে এবং প্রিজার্ভ হয়ে যাচ্ছে অ্যাজ আ হোল। দ্য অর্গানিজম fall or drop into resin when it first exudes out of the tree। যখন জাস্ট ট্রি থেকে ওরা জাস্ট পড়ে যাচ্ছে, তখন রেজিন নির্গত হলো, সেই রেজিনের মধ্যে ওই প্লান্ট বা ফ্লাওয়ার বা অ্যানিমাল ট্র্যাপ হলো, দিয়ে সেই রেজিনটা আস্তে আস্তে হার্ডেন হলো। সেই এই যে বলছে দিস হার্ডেন রেজিন কল্ড কোপাল হ্যাজ আ হায়ার চান্স অফ বিং ফসিলাইজড। এরপর এই যে কোপাল মানে হার্ডার রেজিনটাকেই তো আমরা কোপাল বলছি। তো এই কোপালটা কি হচ্ছে, আস্তে আস্তে পরিণত হয়ে যাচ্ছে অ্যাম্বারে। আর এই এই যে আমরা অ্যাম্বার বলছি, এই অ্যাম্বার কিন্তু আমাদের জুয়েলারি, মেয়েরা যে সমস্ত জুয়েলারি ইউজ করো সেসব জুয়েলারিতে কিন্তু ইউজ হয়, এবং এটার কিন্তু যথেষ্ট মানে খুবই ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। এই এতগুলো ছাড়া আমরা এই যে আলোচনা করলাম মলিকিউলার ফসিল, ইন্ডেক্স ফসিল, সিউডো ফসিল, অ্যাম্বার, আর ম্যাক্রোফসিল মাইক্রোফসিল তো আগেই পড়েছি, ম্যাক্রোফসিলের ডিটেলস গুলো পড়েছি। এগুলো ছাড়াও আরো কিছু ফসিলস আছে, এগুলো দেখো আমি এখানে বলেছি ট্রেস ফসিল, সাব ফসিল, ডিরাইভড ফসিল, কোল বল, এইগুলো আরো রয়েছে যেগুলো কিন্তু আমাদের জানা দরকার। পেপার কোল, কপ্রোলাইটস, এগুলো সমস্ত কিছুই রয়েছে। এবার তার মধ্যে ট্রেস, ট্রেস কথাটা আমরা শুনেছি কেউ কম মানে কম বেশি সবাই।
যে এই অমুক জিনিস অমুকের হয়তো ট্রেস পাওয়া যাচ্ছে না, অমুকের ট্রেস মানে কি, খোঁজ দিচ্ছে। এই ট্রেস ফসিল মানে কিভাবে আমরা বুঝবো যে এটা ট্রেস ফসিল? না বলছে সামটাইমস ইন্ডিকেশন অফ প্রায়ার এক্সিস্টেন্স অফ অর্গানিজম ইন সেডিমেন্টস অফ আর্থ নোন অ্যাজ ট্রেস ফসিল। তাহলে কি বলছে না, যখন কোনো আগের এক্সিস্টেন্স এর আমরা ইন্ডিকেশন পাচ্ছি কোনো সেডিমেন্ট থেকে, সেটাই আমরা বলছি ট্রেস ফসিল। এটার আর একটা নাম আছে, ইকনোফসিল বলা হয়। এই টার্মটা সবাই একটু মাইন্ড করো, ইকনোফসিল। আর এর মধ্যে কারা ইনক্লুড হয় না, সাচ অ্যাজ ট্রাকস, ফুটপ্রিন্ট অফ অ্যানিমেল, অ্যানিমেলের হয়তো পায়ের ছাপ। আমি বলছি ধরো তোমরা দেখেছো কোনো রহস্য অভিযান বলো বা কোনো কিছুতে, যে এই দেখ দেখ বাঘের পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপ। তাহলে আমরা কি করে বুঝছি? আমরা তো ছাপ দেখে বলতে পারছি এটা বাঘের পায়ের ছাপ না আহ বিড়ালের পায়ের ছাপ না মানুষের পায়ের ছাপ, তো বুঝতে পারি। এবার এটা যদি দীর্ঘদিন পড়ে 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 জমে এর উপর পলিকট সেডিমেন্ট, এটা এক সময় মানে কোনো কিছু চাপা চাপা করে যদি ফসল হয়ে যায়, ওই ছাপটা জাস্ট থেকে গেল, তো সেটা থেকে আমরা বুঝতে পারবো অনেকদিন পর। সেটাই বলছে সামটাইমস ইন্ডিকেশন অফ প্রায়ার এক্সিস্টেন্স অফ অর্গানিজম ইন সেডিমেন্টস অফ আর্থ নোন অ্যাজ ট্রেস ফসিল। তাহলে কি কি বললাম এর মধ্যে? না ট্র্যাকস হতে পারে, ফুটপ্রিন্ট অফ অ্যানিমালস হতে পারে, ট্রেলস অফ ওয়ার্মস হতে পারে যেটা প্রিজার্ভ হয়েছে, এবং বার্রোস ইন দ্য রক্স। নেক্সট চলে আসবো সাব ফসিল। Is another type of fossil referred to those whose fossilization process could not completed। মানে ফসিল হতে, একটা ফসিল পুরো তৈরি হতে যে সময়টা লাগে, সেই ডিউরেশনের কম টাইম যদি সে পায় বা কোনো কারণে দেওয়া হয়, যে একটা নির্দিষ্ট পিরিয়ড তো দরকার হয় একটা ফসিল ফর্মেশন হওয়ার জন্য। তো যদি কোনো প্লান্টস বা অ্যানিমাল পার্টস এই নির্দিষ্ট টাইম থেকে এক্সক্যাভেটেড হয়ে যায় পুরো ফসিলাইজেশন প্রসেসটা কমপ্লিট করার আগেই, তখন আমরা তাকে বলবো সাব ফসিল। সেটা টাইমের ল্যাক অফ টাইম হতে পারে, অথবা যে কন্ডিশনে বারিড করলে, মানে যে কন্ডিশনে বারিড করা হয়েছিল সেটা হয়তো অপটিমাল ক্রাইটেরিয়া ছিল না ফসিলাইজেশনের জন্য, সেটাও হতে পারে। তো এটাকেই আমরা বলবো সাব ফসিল। তো আমরা কি উদাহরণ দেবো না, আমরা জানি কোল হচ্ছে একটা কম্প্রেস টাইপ অফ ফসিল, ওয়াইল পিট মানে কোলের ঠিক আগের অবস্থা পিট, যেটা আর্লি স্টেজ অফ কোলিফিকেশন, সেটাকে আমরা কিন্তু বলতে পারবো সাব ফসিল। সাব ফসিল বলতে গেলে আমরা পিটকে বলবো, যেটা কোল ফরমেশনের ঠিক আগে। নেক্সট চলে যাব আমরা ডিরাইভড ফসিল। ডিরাইভড কথাটার মধ্যেই তোমরা বুঝতে পারছো ডিরাইভড কথাটার মানে কি। এখানে বলেছে যে ফসিলাইজড অর্গানিজম held in a stratum younger or older than the fossil themselves, সেটাকেই বলছে ডিরাইভড ফসিল। আর এটা কিভাবে হয় না, টেকটনিক মুভমেন্টের ফলেও হতে পারে, অথবা জিওলজিক্যাল আপহেভেল। মানে কি বলছে, কোন টেকটনিক মুভমেন্ট তোমরা পড়েছো জিওগ্রাফিতে, টেকটনিক প্লেটস এর যে মুভমেন্ট হয়। আর জিওলজিক্যাল আপহেভেল বলছে যে ওর কোনো যে উত্থান পতন হচ্ছে কোনো অন্য প্লেটস এর, সেটা থেকেও যে ফসল ডিরাইভ করছে, সেটা হচ্ছে আমার ডিরাইভ ফসল। আর নেক্সট হচ্ছে কোল বল। কোল বল, কোল তোমরা পড়েছো, সেটা যখন বল শেপে নিয়ে নিচ্ছে, সেটাকে আমরা কোল বলতে পারি। একটা স্ফেরিক্যাল বল, পেট্রিফাইড স্ফেরিক্যাল বল, যেটার মধ্যে প্লান্ট পার্টস রয়েছে, সেটাকেই আমরা কোল বল বলতে পারি। আর এটা কেন হয় না, যদি মানে ইনফিল্ট্রেশন অফ প্ল্যান্ট ডেব্রিস ইন সোয়াম্পস বাই কার্বনেট অফ ক্যালসিয়াম অর ম্যাগনেসিয়াম, মানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের কার্বনেটের যদি ইনফিল্ট্রেশনটা ঠিকঠাক, মানে ইনফিল্ট্রেশন অফ প্ল্যান্ট ডেব্রিস হয় মানে সোয়াম্পের, কার দ্বারা না ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের কার্বনেট দ্বারা, তাহলে কিন্তু আমরা কোল বল ফর্মেশন দেখতে পাবো। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস।
হচ্ছে টাইপস অফ ফসিল। তোমরা সবাই শুনতে পাচ্ছ? ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পেরেছো তো? একটু হুম, হুম। রেসপন্স করো। হ্যাঁ ম্যাম পেরেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা হয়ে গেল। ও আর একটা হচ্ছে কপ্রোলাইট, যেটা আমি জাস্ট একটু বলেছিলাম। কপ্রোলাইট তোমরা হয়তো শুনেছো, আগেও শুনেছো যে রেপটাইলস আর ফিশেদের ক্ষেত্রে কপ্রোলাইটসটা খুবই কমন হয়। আর এটা হচ্ছে মানে ফসিলাইজড অর প্রিজার্ভ রিমেন of the content of intestine and the excrement of organism, যেটা আমরা রেপটাইলস আর ফিশের ক্ষেত্রে দেখতে পারি। এই কপ্রোলাইটসটা আমরা পরে ছবি আমি তোমাদের দিয়ে দেবো। আর আমি যেটা আজকে পড়ালাম, অনেকে তো হয়তো শুনতে দেখতে পাওনি, বলছো শুনতে পেয়েছো, তাদের জন্য আমি পুরো স্লাইডটা পাঠিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও। আর তোমাদের যদি কারোর কিছু কোয়ারিজ থাকে এক এক করে আমাকে বলো, মানে একজন একজন করে মাইক্রোফোনের সাউন্ডটা অন করো,